সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আমরা ওই যে বাক্য প্রকরণ তৃতীয় পর্ব, খেয়াল করো, বাক্যের অংশগত বিভাগ। আমি একটা কথা লিখে রেখেছি, বাক্যের অংশগত বিভাগ। তো বাক্যের অংশগত বিভাগ মূলত দুটি, একটি হচ্ছে উদ্দেশ্য, একটি বিধেয়। তো আমরা একটা বাক্য দিয়ে বিষয়টাকে বোঝার চেষ্টা করি। যেমন করিম খেলছে। লক্ষ্য করো, কার সম্পর্কে বলা হয়েছে? করিম সম্পর্কে। তো যার সম্পর্কে কিছু বলা হয় অথবা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সেটি হচ্ছে সাবজেক্ট। এটি হচ্ছে সাবজেক্ট বা উদ্দেশ্য। আর উদ্দেশ্য সম্পর্কে যাই বলা হয়, উদ্দেশ্য সম্পর্কে যাই বলা হয় সেটি হচ্ছে প্রেডিকেট। এটি হচ্ছে প্রেডিকেট বা বিধেয়। তাহলে আমরা লিখলাম এটি একটা সরল উদ্দেশ্য, বিধেয় সরল। করিম খেলছে, তাহলে উদ্দেশ্য হচ্ছে, এই বাক্যের উদ্দেশ্য হচ্ছে করিম, আর বিধেয় হচ্ছে খেলছে। মূল কথাটা মাথায় রাখতে হবে, খেলছে বা ক্রিয়াপদটা হচ্ছে তোমার বিধেয়। বিধেয়ের মূল কথাটা হচ্ছে ক্রিয়াপদ। আচ্ছা, তো এখন এটাকে যদি আমি বলি আমার ভাই করিম খেলছে, তাহলে এখানে লক্ষ্য করো, এখানে উদ্দেশ্য কি? উদ্দেশ্য করিম। তো আমার ভাইটা কি? আমার ভাইটা হচ্ছে উদ্দেশ্যের সম্প্রসারক, উদ্দেশ্যকে বাড়িয়েছে, যেটি সম্প্রসারণ করেছে। তাহলে পুরো অংশটা হচ্ছে উদ্দেশ্যের মধ্যে পড়বে। আর বিধেয় কি? এটি খেলছে। আচ্ছা, আমি যদি বলি আমার ভাই করিম মাঠে খেলছে, যদি করিম মাঠে খেলছে বলি, এটি হবে মাঠে কার সাথে যাবে? বিধেয়ের সাথে। এই মাঠে খেলছে এটি হবে এই বিধেয়। বিধেয়টা, মূল বিধেয়টা হচ্ছে ক্রিয়াপদ, এবং তোমার কর্ম হোক বা ক্রিয়া বিশেষণ হোক, যাই থাকুক সেটি হবে বিধেয়। তাহলে আমরা একটা, তোমার বই একটা উদাহরণ দেওয়া আছে, খোকা এখন বই পড়ছে। বই পড়ছে। তো লক্ষ্য করে থাকবে যে বইয়ে এই উদ্দেশ্য বলে এইটুকু অংশকে মার্ক করেছে উদ্দেশ্য, বিধেয় লিখেছে এইটুকু। এখানে একটু, এখানে মার্ক দিয়ে রাখো, কোশ্চেন মার্ক দিয়ে রাখো। এখানে উদ্দেশ্য হবে শুধু খোকা, এটি হবে উদ্দেশ্য। আর বিধেয় হবে পড়ছে, এখন বই, এই দুটো হচ্ছে তোমার বিধেয়ের সম্প্রসারণ। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে উদ্দেশ্যেরও সম্প্রসারণ হয়, বিধেয়েরও সম্প্রসারণ হয়। এখন উদ্দেশ্যের সম্প্রসারণ কিভাবে হয় একটু খেয়াল করো, যে তোমার আমরা এটা একটা মাত্র পদ হতে পারে, শুধুমাত্র উদ্দেশ্যের সম্প্রসারণ শুধুমাত্র নাউন হতে পারে, নাউন ফ্রেজ হতে পারে, কিংবা নাউন ক্লজও হতে পারে। এই নানাভাবে কিন্তু উদ্দেশ্যের সম্প্রসারণ হতে পারে, ঠিক আছে। আর বিধেয়ের সম্প্রসারণ আমরা জানি যে বিধেয়ের সম্প্রসারণ তোমার অ্যাডভার্ব আছে, অ্যাডভার্বগুলো হবে, হ্যাঁ। তারপরে তোমার ধরো অবজেক্ট আছে, অবজেক্টগুলো হবে, কর্মগুলো, হ্যাঁ। তো ক্রিয়াপদ তো আছেই, ক্রিয়াপদ তো তোমার হচ্ছে মূল, এই বিধেয়ের মূল অংশটা। তাহলে এটিকে আমরা অন্যভাবে একটু খেয়াল করি। একটা বাক্যকে আমি যদি বিভাজন করি, বাক্যের মধ্যে মূলত দুটো ভাগ পাই। একটি হচ্ছে তোমার বিশেষ্য ভাগ, বিশেষ্য ভাগ, আর একটি হচ্ছে ক্রিয়াভাগ, ক্রিয়া ভাগ। এই ক্রিয়াভাগের মধ্যে, বিশেষ্য ভাগের মধ্যে আমি খেয়াল করলাম যে নাউন থাকলো, নাউন ফ্রেজ থাকতে পারে, বা নাউন ক্লজ থাকতে পারে, ঠিক আছে। আমি প্রনাউন সহ, নাউন কিংবা প্রনাউনও থাকতে পারে, নাউন ইকুইভ্যালেন্ট, প্রনাউনটাকে আমি লিখলাম না, ঠিক আছে। আর ক্রিয়াভাগের মধ্যে কি থাকবে? ক্রিয়াভাগের মধ্যে তোমার থাকবে মূলত তো থাকবে ক্রিয়াপদ, তারপরে ক্রিয়ার আগে তোমার আমরা জানি যে কি কর্ম বসতে পারে, যদি দুরকম, ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট, হ্যাঁ। তার এটা হবে গৌণ কর্ম, ইনডিরেক্ট অবজেক্ট, গৌণ কর্ম, মুখ্য কর্ম, মানে বস্তুবাচক যেটি, সেটিকে আমরা বলি মুখ্য কর্ম। তারপরে ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ এভাবে 1, 2 যেটাই থাকে সেটি বসবে। এমনকি অসমাপিকা ক্রিয়া থাকতে পারে, অসমাপিকা,
অসমাপিক ক্রিয়াও থাকতে পারে। ঠিক আছে, আমরা মূলত যদি দুটো ভাগ করি, ক্রিয়াভাগ বিশেষ্য ভাগ বাক্যের মধ্যে, এই বিশেষ্য ভাগ বা এটিকে আমি বলবো সাবজেক্ট, সাবজেক্ট বা উদ্দেশ্য, আর এটিকে আমি বলি বিধেয়, বিধেয়। ঠিক আছে, তাহলে এখন চলো আমরা দেখব তোমার বইয়ে উদ্দেশ্য সম্প্রসারণ সহ, উদ্দেশ্য এবং সম্প্রসারণ সহ বিধেয়ের যে উদাহরণগুলো দেয়া আছে সেগুলো এখন আমরা একটু লক্ষ্য করব। তো ঠিক আছে, আসো। আচ্ছা, এখন লক্ষ্য করো, লক্ষ্য করো তোমার আমি তোমার বইয়ে যে বাক্যগুলো দেয়া আছে উদ্দেশ্যের সম্প্রসারণ যোগে উদ্দেশ্যটার গঠন এবং বিধেয়ের সম্প্রসারণ যোগে বিধেয়টার গঠন, ঠিক আছে, এটা একটু আলোচনা করব। তার আগে আমরা যেটা উদ্দেশ্য বলেছি, উদ্দেশ্য দুই ধরনের, একটা সরল উদ্দেশ্য আর একটা সম্প্রসারিত উদ্দেশ্য। একটা সরল উদ্দেশ্য, একটা সম্প্রসারিত উদ্দেশ্য। সরল উদ্দেশ্য মানে একটা পদ থাকবে, সেখানে একটা পদ থাকবে। সম্প্রসারিত উদ্দেশ্য মানে এই যে বললাম বিশেষণাদি যুক্ত হয়ে যে উদ্দেশ্যটা হয় সেটি হচ্ছে সম্প্রসারিত উদ্দেশ্য। আর বিধেয়ের বেলায় তাই, যদি যখন একটা মাত্র ক্রিয়াপদ, বিধেয়ের মূল কথাটা হচ্ছে ক্রিয়াপদ, রিমেম্বার ইট, বিধেয়ের মূল কথাটা হচ্ছে ক্রিয়াপদ। যখন একটা মাত্র ক্রিয়াপদ দিয়ে বাক্যটা গঠিত হবে, বিধেয়ের কোনো বিশেষণাদি থাকবে না, তখন সেটা সরল বিধেয়। এখানে দেখো তোমার বইয়ে যে বাক্যগুলো দেয়া আছে, যেমন উদ্দেশ্যের সম্প্রসারণ বিশেষণ যোগে কুখ্যাত দস্যুদল ধরা পড়েছে। দস্যুদল এটি হচ্ছে তোমার উদ্দেশ্য, সাবজেক্ট। আচ্ছা, কেমন দস্যুদল? এটি হচ্ছে সম্প্রসারক, উদ্দেশ্যের সম্প্রসারক, কুখ্যাত, অ্যাডজেক্টিভ। ধরা পড়েছে, ধরা পড়েছে এটা হচ্ছে কর্ম, ভার্ব, এটা হচ্ছে বিধেয়, সে কারণে। ঠিক আছে, তাহলে উদ্দেশ্যের সম্প্রসারণটা বিশেষণ যোগে হয়েছে, এটা বিশেষণ যোগে হয়েছে। আবার দেখো 2 নম্বর সম্বন্ধ পদ যোগে, যেমন হাসিমের ভাই, এই ভাইটা হচ্ছে তোমার সাবজেক্ট, হাসিমের এটি হচ্ছে পসেসিভ, সম্বন্ধ পদ যোগে হয়েছে, হাসিমের ভাই এসেছে। তারপর দেখো সমার্থক বাক্যাংশ যোগে, যারা অত্যন্ত পরিশ্রমী তারাই উন্নতি করে, তারাই উন্নতি করে। এই যে এটা যারাই অত্যন্ত পরিশ্রমী, তারা কাকে বোঝাচ্ছে? তারা বোঝাচ্ছে যে কি, তারা বোঝাচ্ছে এদেরকে, যারা অত্যন্ত পরিশ্রমী। সুতরাং সমার্থক বাক্যাংশ যোগে উদ্দেশ্যের সম্প্রসারণটা হয়েছে, উন্নতি করে, এটি হচ্ছে তোমার বিধেয়। এরপর দেখো অসমাপিক ক্রিয়া বিশেষণ যোগে, চাটুকার পরিবৃত হয়েই অসমাপিক ক্রিয়া, এবং এটা ক্রিয়া বিশেষণ, এটা এই তোমার বড় সাহেবের অবস্থাটা বোঝাচ্ছে। সুতরাং এটা চাটুকার পরিবৃত হয়েই, এটি হচ্ছে অসমাপিক ক্রিয়া বিশেষণ। সেটি বড় সাহেব এই উদ্দেশ্যকে সম্প্রসারিত করেছে, এজন্য চাটুকার পরিবৃত হয়ে এটি হচ্ছে উদ্দেশ্যের সম্প্রসারক, এবং এটি হচ্ছে অসমাপিক ক্রিয়া বিশেষণ যোগে। এরপর দেখো বিশেষণ স্থানীয় বাক্যাংশ যোগে, বিশেষণ স্থানীয় মানে অ্যাডজেক্টিভ ক্লজ, যার কথা তোমরা বলে থাকো তিনি, এই তিনিকে যার কথা তোমরা বলে থাকো, তাহলে এটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এই যে প্রত্যেকটা তোমরা দেখেছো উদ্দেশ্যের সম্প্রসারক এগুলো, এবং কিভাবে হয়েছে সেটা লেখা আছে। এরপরে দেখো বিধেয়ের সম্প্রসারণ, আমরা বাক্যটা লিখেছি, যেমন ঘোড়া দ্রুত চলে, এটা হচ্ছে বিধেয়। বিধেয় হচ্ছে চলে, তো কিভাবে চলে? দ্রুত চলে, এটা হচ্ছে যে কি ভার্বকে মডিফাই করেছে, এটা অ্যাডভার্ব দ্রুত, আর উদ্দেশ্যটা আছে ঘোড়া, সাবজেক্ট। ঠিক আছে, এটা ক্রিয়া বিশেষণ যোগে, ক্রিয়াকে ভার্বকে মডিফাই করেছে, সুতরাং এটা অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণীয় যোগে, যেমন জেট বিমান অতিশয় দ্রুত চলে, কিভাবে চলে? দ্রুত চলে, অ্যাডভার্ব, এটাকে আবার মডিফাই করছে অতিশয়, সুতরাং এই দ্রুতটাকে মডিফাই করলো অতিশয়, দ্রুতটা মডিফাই করেছে চলেকে, তাহলে এটা হলো ক্রিয়া বিশেষণের বিশেষণ, এই জন্য বলছে ক্রিয়া বিশেষণীয় যোগে, ক্রিয়া বিশেষণীয় যোগে। এরপরে কারকাদি যোগে, ভুবনের ঘাটে ঘাটে, ঘাটে ঘাটে ভাসিছে, কোথায় ভাসিছে? ঘাটে ঘাটে, ঘাট হতে ঘাট, ঘাট হতে ঘাট, হ্যাঁ,
ঘাট হতে ঘাট, কারক সম্পর্ক, কারকাদি যোগে বিধেয়ের সম্প্রসারণ হয়েছে। ক্রিয়া বিশেষণ স্থানীয় বাক্যাংশ যোগে তিনি যেভাবেই হোক, এটা ক্রিয়া বিশেষণ স্থানীয় অ্যাডভার্বিয়াল ক্লজ আসবেন। কিভাবে আসবেন? যেভাবে হোক। বিধেয় বিশেষণ যোগে ইনি আমার বিশেষ অন্তরঙ্গ বন্ধু, অন্তরঙ্গ বন্ধু। তো এটি হচ্ছে বিধেয় বিশেষণ। এখানে ক্রিয়াপদটা হচ্ছে হন, অন্তরঙ্গ বন্ধু হন, ক্রিয়াপদটা অনুক্ত আছে, উজ্জ আছে। আর সব ক্রিয়াপদ থাকতে পারে, হওয়া ভার্বটা, বি ভার্বটা, আশ্রয় ধাতু থেকে যে ক্রিয়াপদগুলো হয় সেগুলো, হ্যাঁ, এগুলো উজ্জ থাকে। আবার আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, কিন্তু এই ইয়েতে উদ্দেশ্য মাঝে মধ্যে কিন্তু অনুক্ত থাকতে পারে। যেমন আমি বললাম এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো মানে কি তুমি এদিকে আসো, তুমি এটা উজ্জ আছে, অনুক্ত আছে, উদ্দেশ্যটা অনুক্ত আছে। আচ্ছা, তাহলে এই যে হনটা হচ্ছে বিধেয়। অন্তরঙ্গ বন্ধু এখানে দেয়া আছে, অন্তরঙ্গ বন্ধুও কিন্তু এখানে হবে বিধেয়ের সম্প্রসারণ। বইতে লেখা আছে এভাবে, আমি লিখলাম এভাবে, কিন্তু হওয়া উচিত আমার বিশেষ অন্তরঙ্গ বন্ধু এই পর্যন্ত হচ্ছে সম্প্রসারণ, আর হনটা হচ্ছে হয় বা হনটা হচ্ছে বিধেয়। ঠিক আছে, এখানে একটু লাল কালি দিয়ে দাগ দিয়ে রাখো। তো এবার আসো আমরা বাক্যের প্রকারভেদ নিয়ে কথা বলি। দেখো বাক্যের প্রকারভেদ। বাক্য আমরা জানি যে অর্থ অনুসারে 5 প্রকার। তোমার এই যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, বাংলা আমরা বলি এটা বিবৃতিমূলক, প্রশ্নবাচক, অনুজ্ঞাসূচক, তারপরে তোমার ইচ্ছা বা প্রার্থনা সূচক এবং আবেগসূচক, বা এই 5 ধরনের বলে থাকি। তো আমরা এখানে আলোচনা করব তোমার মূলত এই গঠন অনুসারে। গঠন অনুসারে বাক্যকে আমরা 3 প্রকার করি। গঠন অনুসারে বাক্যকে 3 ভাগে ভাগ করা হয়। 3 ভাগে, 3 প্রকার। কি কি? একটাকে বলি আমরা সরল বাক্য, সরল বাক্য বা ইংলিশে সিম্পল সেন্টেন্স। তারপর আরেকটাকে বলি কমপ্লেক্স, বা এটাকে বলি বাংলায় বলি জটিল বা মিশ্র বাক্য, এবং আরেকটা হচ্ছে কম্পাউন্ড, বা এটাকে আমরা বলি যৌগিক বাক্য। আচ্ছা, তো এখন দেখো সরল বাক্যটা কি? সরল বাক্যটা হচ্ছে যেখানে একটা মাত্র সাবজেক্ট থাকবে, একটা মাত্র কি থাকবে? সাবজেক্ট, আমি এস লিখলাম, আর একটা ফিনিট ভার্ব, সমাপিকা ক্রিয়া, যেটাকে আমি এই সমাপিকা ক্রিয়া বা এটাকে আমি বিধেয় বললাম, বা অথবা বিধিও থাকবে। হ্যাঁ, একটি মাত্র সাবজেক্ট বা উদ্দেশ্য এবং একটা সমাপিকা ক্রিয়া থাকবে, সেটি হচ্ছে তোমার সরল বাক্য। এরকম অনেক উদাহরণ সরল বাক্যে তোমরা দিতে পারো। যেমন এই রহিম ফুটবল খেলছে, রহিম ফুটবল খেলছে। এখানে তোমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে রহিম, এই খেলছে হচ্ছে বিধেয়, ফিনিট ভার্ব, আর এটা তো অবজেক্ট, ঠিক আছে, এটা বিধেয়ের মধ্যে চলে যাবে। হ্যাঁ, ভার্ব এই তোমার সমাপিকা ক্রিয়াটা হচ্ছে মূল কথা। সমাপিকা ক্রিয়ার পরে থাকার পরে বাকি যেই, যদি এখানে কর্ম থাকুক বা ক্রিয়া বিশেষণ থাকুক, যাই থাকুক, এগুলো বিধেয়ের সাথে যুক্ত হবে। ঠিক আছে? আচ্ছা, তোমার বই অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। এখানে স্নেহময়ী জননী স্বীয় সন্তানকে প্রাণাপেক্ষা ভালোবাসেন। হ্যাঁ, এখানে ভালোবাসেন একটাই মাত্র সমাপিকা ক্রিয়া। ঠিক আছে, এরপরে তোমার স্নেহময়ী জননী, জননীটা হচ্ছে যে কর্তা বা উদ্দেশ্য, স্নেহময়ী এটি হচ্ছে বিশেষণ, স্নেহময়ী অর্থাৎ উদ্দেশ্যের সম্প্রসারক হচ্ছে স্নেহময়ী, আর বাকিটা হচ্ছে স্বীয় সন্তানকে প্রাণাপেক্ষা, এটি হচ্ছে বিধেয়ের সম্প্রসারক। ঠিক একইভাবে আরও দেখতে পাবে বিশ্ববিখ্যাত মহাকবিরা, এটি পুরোটা উদ্দেশ্য। ঐন্দ্রজালিক শক্তিসম্পন্ন লেখনী দ্বারা অমরতার সঙ্গীত রচনা করেন হচ্ছে বিধেয়, আর বাকি যেটুকু আছে উদ্দেশ্য ছাড়া, যেটা বললাম
ঐন্দ্রজালিক থেকে সঙ্গীত পর্যন্ত পুরোটা হচ্ছে তোমার বিধেয়ের সম্প্রসারক। ঠিক আছে, তো এরপরে দেখো মিশ্র বা জটিল বাক্য। তোমরা মিশ্র বা জটিল বাক্যটা কেমন? মিশ্র বা জটিল বাক্যের মধ্যে তোমার একটা থাকবে, আমরা ক্লজ পড়েছিলাম, আমি ওইভাবে লিখি, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে আর এক বা একাধিক, একটা থাকবে মূল খণ্ডবাক্য, একটা প্রিন্সিপাল ক্লজ বা মূল খণ্ডবাক্য, আর একটা থাকবে এক বা একাধিক তোমার এই আশ্রিত খণ্ডবাক্য থাকবে। এটা এভাবে লিখতে একটু সহজ হচ্ছে, একটি মূল বা প্রধান খণ্ডবাক্য আর এক বা একাধিক, কমপক্ষে একটি, তার থেকে বেশি, দুটি বা তারও বেশি থাকতে পারে নির্ভরশীল বা আশ্রিত খণ্ডবাক্য। ঠিক আছে, যেমন একটা উদাহরণ বলো যে যদি তুমি পড়ালেখা, যদি তুমি পরিশ্রম করো তাহলে উন্নতি করবে। লক্ষ্য করো, যদি তুমি পরিশ্রম করো তাহলে উন্নতি করবে, এটি হচ্ছে তোমার মূল বা প্রধান বা এই স্বাধীন খণ্ডবাক্য, আর এটি হচ্ছে তোমার অধীন খণ্ডবাক্য বা আশ্রিত খণ্ডবাক্য। ঠিক আছে, তো এই যে যদি যুক্ত করে দিলাম, তুমি পরিশ্রম করো, আমি যদি বলতাম যে তুমি পরিশ্রম করো, তুমি পরিশ্রম করো, তাহলে এটি কিন্তু তোমার এই সাপেক্ষ না, এটি কিন্তু একটা তোমার এই সরল বাক্য, স্বাধীন বাক্য। হ্যাঁ, আবার ঠিক যখন এর আগে আমি যদি যুক্ত করে দিই তখন এটা হয়ে গেল তোমার একটা ক্লজ, তখন আর এটা বাক্য থাকতে পারছে না। তো সুতরাং এটি হচ্ছে তোমার আশ্রিত খণ্ডবাক্য আর এটি হচ্ছে মূল বা প্রধান খণ্ডবাক্য। তো এইভাবে প্রধান খণ্ডবাক্যের সাথে যখন এক বা একাধিক আশ্রিত খণ্ডবাক্য সাপেক্ষভাবে যুক্ত হয়, ঠিক আছে, তো সাপেক্ষকতা হচ্ছে মানে কি, একটা শর্তযুক্ত বা অধীন এরকম একটা ভাব যখন থাকে তখন সেটাকে আমরা সাপেক্ষ বলি। সাপেক্ষভাবে যখন যুক্ত হয় তখন সে বাক্যটাকে আমরা বলি কমপ্লেক্স বা জটিল বা মিশ্র বাক্য। ঠিক আছে, তো এবং এখানে কোন সাপেক্ষ অব্যয়গুলো ব্যবহার হয়? সাপেক্ষ অব্যয়গুলো ব্যবহার হতে পারে যদি, যখন, হ্যাঁ, তারপরে যে, যদিও, ঠিক আছে, যেখানে প্রভৃতি। এই সাপেক্ষ অব্যয়গুলো যুক্ত হয়। এগুলোর পরিচয় কোথাও আবার, যেমন যে, কোথাও আবার সর্বনামের মতো ব্যবহার হয়। ঠিক আছে, ব্যবহারের উপর ডিপেন্ড করে এটা কোন রোলটা প্লে করছে। তো সাপেক্ষ অব্যয় এই যে আমি লিখলাম যদি, যখন, যে, যদিও, যেখানে, সে, এই প্রভৃতি সাপেক্ষ অব্যয়গুলো যুক্ত হলে প্রধান খণ্ডবাক্যের সাথে তখন সেই বাক্যটাকে আমরা বলি জটিল বাক্য বা মিশ্র বাক্য। ঠিক আছে, লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সেই। লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সেই। তোমার বইতে উদাহরণ দেওয়া আছে, যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে। সে যে অপরাধ করেছে তা মুখ দেখেই বুঝেছি। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো যৌগিক বাক্য। যৌগিক বাক্যটা কেমন? যৌগিক বাক্যটা হচ্ছে তোমার পরস্পর নিরপেক্ষ, সাপেক্ষ না, এখানে প্রিন্সিপাল ক্লজ ব্যবহার হবে। পরস্পর নিরপেক্ষ দুই, কমপক্ষে দুইটি খণ্ডবাক্য। হ্যাঁ,
কমপক্ষে দুটি খণ্ডবাক্য যুক্ত হবে। আচ্ছা, দুটি খণ্ডবাক্যের পরিবর্তে তোমার বইয়ে লিখেছে দুটি নিরপেক্ষ কমপক্ষে দুটি খণ্ডবাক্য যদি যুক্ত হয় কিছু যোজক দ্বারা, খণ্ডবাক্য কিছু যোজক দ্বারা, যোজক বললাম আমি, যোজক মানে হচ্ছে তোমার কনজাংশন। এই দুটো কনজাংশনগুলো কি কি? এবং, ও, আর, কিন্তু, তথাপি এই প্রভৃতি, এই তোমার যোজকগুলো বা আমরা বইয়ের ভাষায় বললে সমুচ্চয়ী অব্যয় মানে হচ্ছে তোমার সংযোজন সম্পর্ক ঘটায়, বিয়োজন সম্পর্ক ঘটায় বা সংকোচন সম্পর্ক ঘটায়। এগুলোকে যোজক বলতে পারি বা কনজাংশন বললাম। এগুলো দ্বারা যখন যুক্ত হবে পরস্পর নিরপেক্ষ কমপক্ষে দুটি খণ্ডবাক্য, তারও বেশি হতে পারে, অর্থাৎ প্রত্যেকটা প্রিন্সিপাল ক্লজ হবে, সেক্ষেত্রে সেটি হবে যৌগিক বাক্য। যখন আলাদা আলাদা এগুলো, এই প্রিন্সিপাল ক্লজগুলো যখন নিরপেক্ষভাবে ব্যবহৃত হবে, তার মানে এগুলো প্রধান খণ্ডবাক্য, তখন এগুলো আলাদা একটা সরল বাক্য, আবার সে খণ্ডবাক্যগুলো আলাদা আবার সরল বাক্য। সেজন্য বইয়ে বলা হয়েছে তোমার সরল বাক্য, সরল ও জটিল বাক্য। সরল ও জটিল বাক্য, আমরা জটিল বাক্যের কথা পড়েছি। সরল বাক্যের আমরা গঠনটা জানি, এখানে একটা সাবজেক্ট একটা ফিনিট ভার্ব থাকবে, আর জটিল বাক্য হচ্ছে একটা হচ্ছে যে কি তোমার এই প্রধান খণ্ডবাক্য, আর এক বা একাধিক থাকবে আশ্রিত খণ্ডবাক্য, সেটি হচ্ছে জটিল বাক্য। তাহলে এই জটিল বাক্য এবং সরল বাক্য যদি এই কনজাংশন বা যোজকগুলো বা সমুচ্চয় অব্যয়গুলো দ্বারা যুক্ত হয় এবং সেটা যদি পরস্পর নিরপেক্ষ হয়, সাপেক্ষ হলে সেটি ওই কমপ্লেক্সে চলে যাবে, ঠিক আছে? তখনও কিন্তু সেটি যৌগিক বাক্য হবে। আমরা উদাহরণ দিয়ে একটু বোঝার চেষ্টা করি। যেমন তোমরা বলো না যে সে অনেক পরিশ্রম করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। তাহলে লক্ষ্য করো এখানে এই যে কিন্তু, এই যে সে ব্যর্থ হয়েছে, সে অনেক পরিশ্রম করেছে, এগুলো কিন্তু দুটি কিন্তু পরস্পর নিরপেক্ষ, তার মানে দুটোই কিন্তু প্রিন্সিপাল ক্লজ। এই দুটো প্রিন্সিপাল ক্লজকে তোমার কোঅর্ডিনেটিং কনজাংশন কিন্তু সমন্বয় সাধন করছে, যে এগুলোকে আমরা তখন কোঅর্ডিনেটিং ক্লজও বলি। এখানে আমরা প্রিন্সিপাল ক্লজ বলবো, প্রধান খণ্ডবাক্য, এবং এগুলো পরস্পর নিরপেক্ষ। এভাবে পরস্পর নিরপেক্ষ যদি তোমার জটিল এবং সরল বাক্য যুক্ত হতে পারে, সরল এবং জটিল বাক্য, যেমন তোমার বইয়ে উদাহরণ দেওয়া আছে। তোমার বইয়ে বলা আছে, জননেতা জনগণকে উৎসাহিত করলেন বটে, কিন্তু কোনো পথ দেখাতে পারলেন না। এখানে জননেতা জনগণকে উৎসাহিত করলেন, এটা কিন্তু একটা সরল বাক্য বা প্রিন্সিপাল ক্লজও যদি বলি, মূল প্রিন্সিপাল ক্লজ এবং সরল বাক্য বটে। কিন্তুটা তো আমরা জানি যে ওই সংযোজক অব্যয়ের হিসেবে বসেছে কিন্তু, আর কোনো পথ দেখাতে পারলেন না, তিনি কোনো পথ দেখাতে পারলেন না, দুটি পরস্পর নিরপেক্ষ সরল বাক্য যোগে হয়েছে। আবার লক্ষ্য করো আরেকটা দেওয়া আছে, বস্ত্র মলিন কেন কেহ জিজ্ঞাসা করিলে সে ধোপাকে গালি পাড়ে, অথচ ধৌত বস্ত্রে তাহার গৃহ পরিপূর্ণ। এই যে খেয়াল করে থাকবে যে আমি এটা বোর্ডে লিখে দেই, বস্ত্র কি বলা আছে, বস্ত্র মলিন কেন কেহ জিজ্ঞাসা করিলে সে ধোপাকে গালি দে।
অথচ তাহার গৃহ বস্ত্রে পরিপূর্ণ, তাহার গৃহ বস্ত্রে পরিপূর্ণ। লক্ষ্য করো এটা কোন ধরনের বাক্য? এই যে বস্ত্র মলিন কেন কেউ জিজ্ঞাসা করিলে সে ধোপাকে গালি দে। অথচ এই যে অথচ এটি হচ্ছে তোমার এই কোঅর্ডিনেটিং কনজাংশন, যেটাকে আমরা যোজক বলেছি বা কনজাংশন বলেছি বা সমুচ্চয়ী অব্যয়। অথচ তাহার গৃহ বস্ত্রে পরিপূর্ণ, এটা 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 একটা প্রিন্সিপাল ক্লজ, এটা এটা এবং সিম্পল বাক্য, এটা সরল বাক্য, আমরা জানি সরল। আবার বস্ত্র মলিন কেন কেউ জিজ্ঞাসা করলে সে ধোপাকে গালি দেয়। তো এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স বা জটিল, কমপ্লেক্স সেন্টেন্স। আর এটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স, সরল বাক্য এবং জটিল বাক্য দুটো কিন্তু পরস্পর নিরপেক্ষ হিসেবে ব্যবহৃত হয়েছে। সাপেক্ষর ভাবটা এখানে আসেনি, একটা আরেকটার উপর নির্ভরশীল হয়নি। এখানে সাবঅর্ডিনেট ক্লজটা হয়নি, এটাও হয়নি, এটা হয়নি। কথা বোঝা গেছে? তো আমরা এরকম উদাহরণ, তোমরা যৌগিক বাক্যের অনেক, সে গরিব কিন্তু সৎ, তোমরা প্রায় পড়ে থাকবে। হি ইজ পুয়ার বাট অনেস্ট। সে গরিব কিন্তু সৎ, সে গরিব। হ্যাঁ, সে ধনী কিন্তু কৃপণ, সে ধনী কিন্তু কৃপণ। তো এখানে দুটো ক্লজ কীভাবে? এই কিন্তুটা হলো, ঠিক আছে, কিন্তুটা আমাদের নিয়ম অনুযায়ী সে ধনী, এখানে বি ভার্বটা উজ্জ্ব আছে, বি, হি ইজ রিচ উজ্জ্ব আছে। আর এখানে সে কৃপণ, হি ইজ মাইজার, এটা এখানে উজ্জ্ব আছে। দুইটা নিরপেক্ষ এই দুটো প্রিন্সিপাল, দুটি ক্লজ পরস্পর নিরপেক্ষভাবে যুক্ত হয়েছে। এগুলোকে আমরা বলি এই তোমার পরস্পর নিরপেক্ষভাবে যদি দুই বা ততোধিক প্রধান খণ্ডবাক্য যুক্ত হয় এবং সেগুলোকে যুক্ত করে কোনো যোজক বা সমুচ্চয় অব্যয় বা কনজাংশন যাই বলি, তাহলে সে বাক্যটাকে আমরা বলি যৌগিক বাক্য। আবার দেখলাম এই যে সিম্পল এবং কমপ্লেক্সে মিলে এই যোজকগুলো বা সমুচ্চয় অব্যয়গুলো যদি এদেরকে যুক্ত করে এবং এই সিম্পল সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স যদি পরস্পর নিরপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাহলে সেটি কিন্তু যৌগিক বাক্য হবে, কম্পাউন্ড সেন্টেন্স হবে। তাহলে বোঝা গেল? তো সিম্পল সেন্টেন্সের একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, আর কমপ্লেক্স সেন্টেন্সের একটা প্রিন্সিপাল ক্লজ আর এক বা একাধিক থাকবে সাবঅর্ডিনেট ক্লজ বা আশ্রিত খণ্ডবাক্য। তার মানে হচ্ছে এই আশ্রিত খণ্ডবাক্যগুলো প্রধান খণ্ডবাক্যের সাথে সাপেক্ষভাবে যুক্ত হবে। আর যৌগিক বাক্য হচ্ছে এখানে কমপক্ষে দুটো ক্লজ থাকবে এবং এগুলো প্রধান খণ্ডবাক্য, এগুলো কিন্তু পরস্পর যুক্ত হবে তোমার এই নিরপেক্ষভাবে। হ্যাঁ, সাপেক্ষ ভাবটা থাকবে না। আবার আরেকটা হতে পারে সিম্পল সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স যদি তোমার পরস্পর নিরপেক্ষভাবে যুক্ত হয় এবং তাদেরকে যদি যুক্ত করে এই তোমার এই সমুচ্চয়ী অব্যয় বা যোজক বা কনজাংশন, এই যেগুলো আমি লিখলাম, কিন্তু, বরং, অথচ, তথাপি এই প্রভৃতি, এবং এগুলো দ্বারা যদি যুক্ত হয় তখন সেটাকে আমরা যৌগিক বাক্য বলি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। আমরা পরবর্তী ক্লাসে বাক্য রূপান্তর নিয়ে কথা বলবো। সবাইকে অনেক ধন্যবাদ।